হ্যালো ফ্রেন্ডস, BioniNirmal তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ বায়োলজিক্যাল সায়েন্সে, সেটা হতে পারে জুলজি, হতে পারে বোটানি, হতে পারে ফিজিওলজি। তো তোমরা জানো যে তোমাদের যে এক্সামিনেশন হয় সেটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হয়। আমি প্রধানত থিওরি সম্পর্কে ম্যাক্সিমাম আমার ভিডিও দেখবে যে থিওরি নিয়েই প্রধানত আলোচনা করা আছে, জুলজি, ফিজিওলজি, বোটানি তিনটে সাবজেক্টেরই। তো এবার আমি শুরু করতে চলেছি এমসিকিউ সিরিজ। তো এই ক্লাসগুলো তোমরা যদি দেখো তোমাদের কিন্তু অনেকটাই এক্ষেত্রে উপকার হবে আমি মনে করি। এবং থিওরি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এমসিকিউও কিন্তু প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড কম্পিটিটিভ এক্সাম, সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্যই আমি বলছি প্রধানত। তো তোমরা থিওরি যেমন পড়বে তার সঙ্গে সঙ্গে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ যে বই থেকে প্র্যাকটিস করবে, যেমন ইউথ কম্পিটিশন সাকসেস, এই বইটা প্র্যাকটিস করবে। এখানে টিজিটি এবং পিজিটির বিভিন্ন কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আলোচনা করা আছে। তার সঙ্গে সঙ্গে নিট এবং সাঁতরা পাবলিকেশনের SLST বই। তো এই তিনটে বই তোমরা হাতের কাছে অবশ্যই রাখবে, এবং এর সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে CSIR নেটের গ্রুপ বি এর কোয়েশ্চেন্স ভালো করে প্র্যাকটিস করবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করছি। দেখো, আজকে 30 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স। এই পেপার কিন্তু মিক্সড আছে, মানে জুলজি, ফিজিওলজি, বোটানি তিনটে সাবজেক্টেই আছে, রাইট? তো প্রথম কোয়েশ্চেন্স দেখো, সিস্টেমিক আর্চেস ইন ফ্রগ আর ডিরাইভড ফ্রম হুইচ অ্যাওটিক আর্চ, মানে অ্যাওটিক আর্চ থেকে এই প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে ফ্রগের যে সিস্টেমিক আর্চ আছে সেটা কত নম্বর অ্যাওটিক আর্চ থেকে ডেভেলপ করেছে? দেখো, আমরা জানি যে প্রধানত 6 পেয়ার্স অফ অ্যাওটিক আর্চ এমব্রায়োনিক কন্ডিশনে থাকে, এবং পরবর্তীকালে যত ইভলিউশন প্রোগ্রেস হয় তত অ্যাওটিক আর্চ বিভিন্নভাবে মডিফাইড হয়। তাহলে যেটা সিস্টেমিক আর্চ ফ্রগের, তো সেটা প্রধানত কোন অ্যাওটিক আর্চ থেকে ডেভেলপ করেছে? অপশান এ বলছে 4th পেয়ার অফ অ্যাওটিক আর্চ, অপশান বি 3rd, অপশান সি 5th, এবং অপশান ডি হচ্ছে 6th। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে 4th পেয়ার অফ অ্যাওটিক আর্চ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 4th পেয়ার অফ অ্যাওটিক আর্চের আরও একটা নাম হচ্ছে সিস্টেমিক আর্চ। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 2, অ্যান অ্যালোস্টেরিক ইনহিবিটর অফ এনজাইম অ্যাকশন অ্যাক্টস বাই কম্বাইনিং উইথ, মানে অ্যালোস্টেরিক ইনহিবিটর অফ এনজাইম অ্যাকশন অ্যাক্টস বাই কম্বাইনিং উইথ। তার মানে এক্ষেত্রে এনজাইম, দেখো এনজাইমের প্রধানত দুটো সাইড থাকে। আমি যদি একটা এনজাইমকে এইভাবে যদি আঁকি, তাহলে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইড থাকে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা সাইড থাকে, তার নাম অ্যালোস্টেরিক সাইট। এবং এই অ্যালোস্টেরিক সাইটে প্রধানত ইনহিবিটার মানে মডিউলেটার যুক্ত হতে পারে। এই মডিউলেটার অ্যাক্টিভেটার হতে পারে অথবা ইনহিবিটার হতে পারে। এক্ষেত্রে যেটা বলছে যে ইনহিবিটার প্রধানত যখন এই অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হয় তখন কি ঘটনা ঘটে? অ্যান অ্যালোস্টেরিক ইনহিবিটার অফ এনজাইম অ্যাকশন বাই ইটস কম্বাইনিং উইথ, অপশান এ বলছে ক্যাটালাইটিক সাইট অফ এনজাইম, এনজাইমের ক্যাটালাইটিক সাইটের সঙ্গে যুক্ত হয়। অপশান বি নন ক্যাটালাইটিক সাইট অফ এনজাইম, এনজাইমের নন ক্যাটালাইটিক সাইটের সঙ্গে যুক্ত হয়। অপশান সি হচ্ছে সাবস্ট্রেট, এবং অপশান ডি বোথ সাবস্ট্রেট অ্যান্ড নন ক্যাটালাইটিক সাইট অফ এনজাইম। তার মানে অ্যালোস্টেরিক ইনহিবিটার প্রধানত কার সঙ্গে যুক্ত হয়? এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা অবভিয়াসলি অপশান বি, নন ক্যাটালাইটিক সাইট অফ এনজাইম। কারণ ক্যাটালাইটিক সাইট মানে হচ্ছে অ্যাক্টিভ সাইট। তাহলে অ্যাক্টিভ সাইট ছাড়া যখন অন্য সাইটের সঙ্গে কোনো ইনহিবিটার যখন যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো অ্যালোস্টেরিক ইনহিবিশন। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 3-তে চলে আসি। দেখো, শিভারিং ইন ম্যালেরিয়া অকার্স হোয়েন, তার মানে ম্যালেরিয়া রোগে আমরা জানি যে কাঁপুনি দিয়ে জ্বর আসে। তো কেন এই কাঁপুনিটা কেন হয়? এক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের বিভিন্ন রকমের লাইফ সাইকেল স্টেজ থাকে। তো বলছে যে সাইজন্টস যখন এন্টার ইন্টু দ্য আরবিসি, দেখো এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্রধানত লিভার সেলে থাকে, হেপাটোসাইটে থাকে, তার সঙ্গে সঙ্গে লোহিত রক্তকণিকা আরবিসির মধ্যে থাকে, কিছু সময় এরা প্লাজমাতে থাকে। তাহলে যখন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কোনো স্টেজ, যখন সাইজন যখন এন্টার ইন্টু দ্য আরবিসি, আরবিসির মধ্যে যখন এন্টারিং করে তখন সিফারিং হয়, নাকি সিগনেট রিং স্টেজে প্রধানত হয়, আরবিসির মধ্যে রিং লাইক স্ট্রাকচার তৈরি হয়, তো তাকেই বলে সিগনেট রিং স্টেজ। অপশান সি হচ্ছে মেরোজয়েট এন্টার দ্য আরবিসি, যখন মেরোজয়েট যখন এন্ট্রি নেয়, এবং অপশান ডি হচ্ছে মেরোজয়েট লিবারেটেড ফ্রম আরবিসি, যখন মেরোজয়েট যখন আরবিসি থেকে লিবারেটেড হয়। তো এক্ষেত্রে কোন অপশানটা কারেক্ট হবে? এক্ষেত্রে যে অপশানটা কারেক্ট হবে সেটা হচ্ছে অপশান ডি। কারণ যখন আরবিসি থেকে যখন মেরোজয়েট যখন লিবারেটেড হয় তার সঙ্গে সঙ্গে কিছু এক্ষেত্রে টক্সিক মেটেরিয়ালস লিবারেটেড হয়, তো তার নাম হচ্ছে হিমোজয়েন। তো এই হিমোজয়েন গ্র্যানিউলসগুলো রিলিজড হওয়ার জন্যই প্রধানত শিভারিং ইন ম্যালেরিয়া হয়। তার মানে মেরোজয়েট যখন আরবিসি থেকে লিবারেটেড হয় তখনই প্রধানত কাঁপুনি দিয়ে আমাদের কাঁপুনিটা হয়, ঠিক আছে? এবং এই যে ম্যালেরিয়া রোগের যে 3টে সিমটমস, তো তাকেই বলা হয় ফেব্রাইল পারক্সিজম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 চলে আসি। ফটোকেমিক্যালি জেনারেটেড এটিপি ইজ কনজিউমড ইন হুইচ অফ দ্য ফলোয়িং, তার মানে ফটোকেমিক্যালি জেনারেটেড এটিপি মানে এটাই বলতে চাইছে যে ফটোসিনথেসিসের ফলে যে এটিপি তৈরি হয় সেটা কখন কনজিউমড হয়, সেটা কখন প্রধানত ইউজড হয়। আমরা জানি যে লাইট রিয়াকশানে প্রধানত এটিপি তৈরি হয়, এবং সেই এটিপি বা লাইট রিয়াকশানে যে NADPH তার সঙ্গে সঙ্গে এটিপি তৈরি হয়, এগুলো ডার্ক রিয়াকশান ইউটিলাইজ হয়। তাহলে এক্ষেত্রে যে এটিপি তৈরি হচ্ছে সেটা
কোন প্রসেসে প্রধানত কনজিউমড হয়, ব্যবহৃত হয়? অবভিয়াসলি ডার্ক রিয়াকশানে। এক্ষেত্রে অপশান এ বলছে অনলি কার্বক্সিলেশন, যখন কার্বক্সিলেশন হয়। অপশান বি হচ্ছে অনলি রিজেনারেশন, অপশান সি কার্বক্সিলেশন অ্যান্ড রিডাকশান এবং অপশান ডি রিডাকশান অ্যান্ড রিজেনারেশন। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে রিডাকশান অ্যান্ড রিজেনারেশন। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 5 চলে আসি। হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ ক্লিভেজ অবজার্ভড ইন ম্যান? মানুষের ক্ষেত্রে প্রধানত কোন ধরনের ক্লিভেজ প্যাটার্ন দেখা যায়? অপশান এ বলছে রেডিয়াল, অপশান বি স্পাইরাল, অপশান সি রোটেশনাল এবং অপশান ডি বাইল্যাটারাল। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হচ্ছে রোটেশনাল। এরপরে দেখো এই পয়কিলোথার্মিক এনিম্যাল লিভিং ইন দ্য আর্কটিক, মানে আর্কটিক রিজিয়ান। আমরা জানি যে দুটো রিজিয়ান্স আছে, একদম পোলার যে রিজিয়ান আছে, একটা আর্কটিক এবং আর একটা আন্টার্কটিক। এই রিজিয়ান্স এগুলো মহাদেশ, এগুলো কন্টিনেন্ট, এক্ষেত্রে কিন্তু কোনো কান্ট্রি নেই, ঠিক আছে? তাহলে দেখো এ পয়কিলোথার্মিক এনিম্যাল লিভিং ইন দ্য আর্কটিক, একটা পয়কিলোথার্মিক এনিম্যাল মানে কি, যে এনিম্যালস প্রধানত এনভায়রনমেন্টের টেম্পারেচার এর সঙ্গে সঙ্গে তাদের বডি টেম্পারেচার প্রধানত চেঞ্জ হয়, তো তারাই পয়কিলোথার্মিক। এই পয়কিলোথার্মিক এনিম্যাল লিভিং ইন দ্য আর্কটিক would have compared to that organism living in the temperate climate zone a plasma membrane richer in। তার মানে পয়কিলোথার্মিক যে সমস্ত এনিম্যালস আছে তাদের প্লাজমা মেমব্রেনে প্রধানত কোন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে? অপশান এ বলছে কোলেস্টেরল, অপশান বি হচ্ছে লং চেন ফ্যাটি অ্যাসিড, অপশান সি প্রোটিন এবং অপশান ডি হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এক্ষেত্রে অবভিয়াসলি যেটা কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কারণ আর্কটিক রিজিয়নে যে সমস্ত এনিম্যালস থাকে ঠান্ডার দেশে, তো সেক্ষেত্রে ডিগ্রি অফ আনস্যাচুরেশন অফ ফ্যাটি অ্যাসিড এক্ষেত্রে বাড়ে, মানে ম্যাক্সিমাম ডাবল বন্ড ফ্যাটি অ্যাসিডের মধ্যে তৈরি হয়। দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 7-এ চলে আসি। দ্য সেল সাইকেল প্রোগ্রেশন ফ্রম G2 টু M ফেজ। তার মানে ইন্টারফেসে যেমন তিনটে স্টেজ থাকে, একটা G1, একটা S আর একটা G2। তাহলে G2 থেকে M ফেজে যখন সেল সাইকেল যখন প্রোগ্রেস করছে, সো দিস ইজ মেনলি কন্ট্রোল বাই, আমরা জানি যে সাইক্লিন এবং সিডিকে প্রধানত কন্ট্রোল করে, কিন্তু এক্ষেত্রে কোয়েশ্চেন্স যেটা দিয়েছে যে কে কন্ট্রোল করবে। অপশান এ বলছে গ্লাইকোসিল ট্রান্সফারেজ, অপশান বি হচ্ছে সাইক্লিন, অপশান সি হচ্ছে সাইক্লিক এমপি এবং অপশান ডি সেল অ্যাডেশন মলিকুল। অত্যন্ত ইজি কোয়েশ্চেন্স। তাহলে এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট যে অপশান হবে তো সেটাই হচ্ছে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস প্রধানত সেল সাইকেলকে কন্ট্রোল করে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 8-এ চলে আসে। P53 প্রোটিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, মানে P53 প্রোটিন প্রধানত কি কাজ করে? দেখো P53 প্রধানত একটা টিউমার সাপ্রেসার প্রোটিন। তাহলে এক্ষেত্রে যে অপশানগুলো যেটা দিয়েছে সেটা হচ্ছে যে টিউমার সাপ্রেসার, অবভিয়াসলি এরা টিউমারকে সাপ্রেস করে। অপশান বি বলছে পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন, মানে ট্রান্সক্রিপশন হলো, এমআরএনএ হলো, তারপরে তার সঙ্গে স্প্লাইসিং হয়, 3' ক্যাপিং হয়, তার সঙ্গে সঙ্গে পলি এ টেল তৈরি হয়, এই সমস্ত 5' ক্যাপিং এবং 3' পলি এ টেল অ্যাড হয়, তো এই কাজে প্রধানত হেল্প করে। অপশান সি হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ এবং অপশান ডি ট্রান্সক্রিপশন। তো এক্ষেত্রে P53 প্রধানত এই ঘটনাটা ঘটায় না, মানে পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন ঘটায় না, কিন্তু ট্রান্সক্রিপশন ঘটায়, প্রোগ্রাম সেল ডেথ ঘটায়। অবভিয়াসলি এরা তো টিউমার সাপ্রেসার প্রোটিন, ঠিক আছে? কারণ টিউমার সৃষ্টি হলে কিন্তু প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস কিন্তু স্টপ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 9-এ আমরা চলে এসে একটা ম্যাচিং টাইপের কোয়েশ্চেন্স দিয়েছে। দেখো এক্ষেত্রে বলছে যে ট্রাইপ্যানোসোমা, পাক্সিনিয়া, অল্টারনারিয়া এবং মোরেলস। এবং এক্ষেত্রে কলাম 2 যেটা দিয়েছে যে ডিউটারামাইসিটিস, এডিবল, স্লিপিং সিকনেস এবং রাস্ট। তো ডিউটারামাইসিটিস মানে ফাঞ্জি ইমপারফেক্টি যেটাকে বলা হয়, তার মানে এটা হচ্ছে ফাঞ্জি। 2 নম্বর যেটা বলছে এডিবল মানে খায়, 3 নম্বর যেটা বলছে স্লিপিং সিকনেস এবং 4 নম্বর রাস্ট। এইরকম টাইপের যখন কোয়েশ্চেন্স দেবে প্রথমে তুমি জেনে নাও যে কোনটা একদম তুমি কনফার্ম। তাহলে এই যে ট্রাইপ্যানোসোমা আছে, অবভিয়াসলি তুমি জানো যে ট্রাইপ্যানোসোমা এ মানে হচ্ছে 3, রাইট? এবার তুমি দেখে নাও যে কোথায় A3 আছে। দেখো অপশান এ এক্ষেত্রে বলছে A2, অপশান বি হচ্ছে A1, অপশান সি হচ্ছে A3 আর অপশান ডি হচ্ছে A3। এটা দিয়েছে, তার মানে কারেক্ট কোনটা হতে পারে? কারেক্ট হতে পারে এইটা অথবা কারেক্ট হতে পারে এইটা, ঠিক আছে? তাহলে বাকি দুটো কিন্তু এলিমিনেটেড হয়ে গেল। এবার নেক্সট অপশানে চলে এসো পাক্সিনিয়া। ধরে রাখো তুমি পাক্সিনিয়াটা ধরে রাখো যে তুমি এটা জানো না, আবার ধরে রাখো অল্টারনারিয়া এবং মোরেলস, ঠিক আছে? ধরে যাক তুমি মোরেলসটাকে তুমি জানো, তো মোরেলস প্রধানত একটা এডিবল ফাঞ্জি,
ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখে নাও যে D2, তাহলে D2 কোথায় আছে দেখো, এখানে হচ্ছে D2 আর এটাতে কি হচ্ছে D1। আর পাক্সিনিয়া মানে আমরা জানি যে এটা প্রধানত রাস্ট রোগ সৃষ্টি করে, পাক্সিনিয়া গ্র্যামিনিস, ঠিক আছে, সুতরাং এটা রাস্ট রোগ সৃষ্টি করে। তাহলে দেখো বি হচ্ছে 4 এবং সি হচ্ছে 1, ডিউটারামাইসিটিস অল্টারনারিয়া। তাহলে কারেক্ট যে অপশান হবে এটা কিন্তু কারেক্ট হবে না, সো কারেক্ট অপশান হবে এইটা। তাহলে যখনই ম্যাচিং টাইপের কোয়েশ্চেন্স দেবে কিন্তু তুমি কনফার্ম যেটা জানো তো সেই অপশানে চলে যাবে, ঠিক আছে, দু একটা অপশান তুমি না জানলেও কিন্তু তার উত্তর সহজেই করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 10 চলে যাই, হাউ প্ল্যান্ট স্পেসিমেন ইন দ্য হার্বেরিয়াম ক্যান বি প্রিভেন্টেড ফ্রম ফাঙ্গাল অ্যাটাক। আমরা অনেক সময় প্ল্যান্টসকে প্রধানত প্রিজার্ভ করে রেখে দিই, একটা ড্রাই পেপারে প্ল্যান্টকে প্রিজার্ভ করে রেখে দিই, তো একেই বলা হয় হার্বেরিয়াম শিট। তো হার্বেরিয়ামে অনেক সময় ফাঞ্জি অ্যাটাক করে, ছত্রাক অ্যাটাক করে, তো সেই ছত্রাকের অ্যাটাকের হাত থেকে সেই হার্বেরিয়াম শিটকে তুমি কিভাবে রক্ষা করবে। অপশান এ বলছে বাই কিপিং স্পেসিমেন ইন এয়ার টাইট ভাস্কিউলাম, মানে এমন একটা জায়গাতে রাখতে হবে যেখানে কোনো বায়ু নেই, বাতাস নেই, তো সেই জায়গাতে রাখতে হবে। অপশান বি বাই কিপিং ন্যাপথলিন বল উইথ দ্য হার্বেরিয়াম শিট, মানে হার্বেরিয়াম শিটের যে পাতা আছে তো সেখানে আমরা ন্যাপথলিন বল দেব। অপশান সি বলছে স্টোরিং দ্য স্পেসিমেন উইথ ফরমালিন প্লাস গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড প্লাস ইথাইল অ্যালকোহল। এবং অপশান ডি বলছে বাই ট্রিটিং স্পেসিমেন উইথ 0.1% মার্কিউরি ক্লোরাইড। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি। তার মানে হার্বেরিয়াম কিভাবে সংরক্ষণ করা হয় তার সঙ্গে সঙ্গে হার্বেরিয়াম শিটের মাপ কত, এই অংশগুলো কিন্তু ভালো করে জেনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 চলে আসে, ইন জিমনোস্পার্ম লাইফ সাইকেল, তো জিমনোস্পার্মের লাইফ সাইকেলে দ্য হ্যাপ্লয়েড ফেজ ইজ রিপ্রেজেন্টেড বাই, দেখো প্রধানত অ্যালগিতে আমরা জানি যে যেটা ডমিনেটিং ফেজ তো সেটাই হচ্ছে হ্যাপ্লয়েড। কোনো প্ল্যান্টসের লাইফ সাইকেলে যে কোনো হ্যাপ্লয়েড স্টেজকেই আমরা বলবো গ্যামেটোফাইট এবং যে কোনো ডিপ্লয়েড স্টেজকেই প্রধানত আমরা বলবো স্পোরোফাইট। তাহলে অ্যালগি, ব্রায়োফাইটা এদের ক্ষেত্রে গ্যামেটোফাইট দশারই প্রাধান্য দেখা যায়, স্পোরোফাইট দশা এক্ষেত্রে লেস এবং স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট থাকে। কিন্তু টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে স্পোরোফাইট দশাই কিন্তু মেন, মানে মেন যে প্ল্যান্ট বডি তো সেটাই হচ্ছে স্পোরোফাইট। কিন্তু এই জায়গাতে কি বলছে স্পোরোফাইট মানে আমি বলেছিলাম যে কোনো ডিপ্লয়েড স্ট্রাকচার, বলছে জিমনোস্পার্মের লাইফ সাইকেলে দ্য হ্যাপ্লয়েড ফেজ, তার মানে এক্ষেত্রে গ্যামেটোফাইট চেয়েছে, তো গ্যামেটোফাইট প্রধানত কোনটা সেটাই বলতে চেয়েছে। অপশান এ বলছে মেল অ্যান্ড ফিমেল কোন, মেল আর ফিমেল কোন মানে ফ্লাওয়ার যেটাকে এদেরকে বলা হয়। অপশান বি বলছে মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল, মানে স্পোরোফিলের মধ্যে দেখো স্পোরোফিল হচ্ছে এক রকমের পাতা এবং তার মধ্যে স্পোরেনজিয়াম থাকে এবং এই স্পোরেনজিয়ামের মধ্যে প্রধানত স্পোর থাকে। অপশান সি মাইক্রোস্পোর এবং মেগাস্পোর এবং অপশান ডি হচ্ছে অল অফ দিস। তাহলে কারেক্ট অপশান, এটাও কিন্তু ইজি কোয়েশ্চেন্স, দেখো মাইক্রোস্পোর অ্যান্ড মেগাস্পোর। তো স্পোর মানে এক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল স্পোর মাথায় রাখবে এবং সেগুলো কিন্তু সবসময় হ্যাপ্লয়েড হয়, তাহলে স্পোর, সো দ্য কারেক্ট অপশান উইল বি অপশান সি। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 12 চলে আসি, দেখো বলছে প্ল্যান্টস শো মেনি মেকানিজম টু এনশিওর দ্য ক্রস পলিনেশন ইন দ্য গিভেন অপশান। প্রথমত ক্রস পলিনেশনের জন্য প্ল্যান্টস বিভিন্ন রকমের মেকানিজম করে, তো তার মধ্যে কোনটা ক্রস পলিনেশন ঘটায় না। অপশান এ বলছে ডাইকোগিনি, অপশান বি হচ্ছে ডাইক্লিনি, অপশান সি হচ্ছে হার্কোগ্যামি এবং অপশান ডি হচ্ছে হোমোগ্যামি। মোস্ট প্রবাবলি কারেক্ট যে অপশান হবে তো সেই অপশানটা মোস্ট প্রবাবলি এটা হচ্ছে হোমোগ্যামি। তোমরা একটু দেখে নেবে এই কোয়েশ্চেন্সটা, ঠিক আছে, আনসারটা একটুখানি দেখে নেবে, আমার হয়তো কনফিউশন হলো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 13 চলে আসি, দ্য ডাইভার্স ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া that includes the deserts, rainforest, mangrove etc. are considered under। তার মানে ভারতবর্ষে যে বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ দেখা যায় তো সেই ল্যান্ডস্কেপকে আমরা কি বলবো। অপশান এ বলছে আলফা ডাইভার্সিটি, অপশান বি বিটা ডাইভার্সিটি, অপশান সি হচ্ছে গামা ডাইভার্সিটি এবং অপশান ডি পয়েন্ট ডাইভার্সিটি। দেখো এই সম্পর্কে একটু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, হোয়াট ইজ দিস আলফা ডাইভার্সিটি। কোনো হোমোজিনাস হ্যাবিটেটে যে ডাইভার্সিটি দেখা যায় তাকেই বলে আলফা ডাইভার্সিটি। ধরা যাক কোনো একটা রিজিয়ান্স আছে, কোনো একটা জায়গা আছে, সেখানে বিভিন্ন হ্যাবিটেট আছে, পন্ড একটা হ্যাবিটেট, তাহলে একটা রিজিয়ানে হয়তো অনেকগুলো পন্ড আছে বা পুকুর আছে, কোনো একটা জায়গাতে যে পুকুর আছে সেখানে যে স্পিসিস ডাইভার্সিটি দেখা যায় অন্য পুকুরেও কিন্তু একই স্পিসিস ডাইভার্সিটি দেখা যায়, সো দিস ইজ কল্ড আলফা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি মানে কি, দুটো হেটারোজিনাস হ্যাবিটেটের যে ডাইভার্সিটি, ধরা যাক একটা পন্ড আছে আর একটা ল্যান্ড আছে বা একটা গ্রাসল্যান্ড আছে, তাহলে এই দুটো ডিফারেন্ট হ্যাবিটেটের যে ডাইভার্সিটি তো সেটাই বিটা ডাইভার্সিটি। আর গামা ডাইভার্সিটি মানে হিউজ রিজিয়ান, একটা ল্যান্ডস্কেপ, তো সেটাই হচ্ছে গামা ডাইভার্সিটি। আর অপশান ডি পয়েন্ট ডাইভার্সিটি। এক্ষেত্রে বলছে যে ভারতবর্ষে এই যে বিভিন্ন রকমের ডেজার্ট আছে, মরুভূমি আছে, রেন ফরেস্ট আছে, ম্যানগ্রোভ আছে, এই সব কিছু তাহলে তো অবভিয়াসলি গামা ডাইভার্সিটির মধ্যেই পড়বে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 চলে যাই, বলছে ব্লু আই কালার ইন দ্য হিউম্যান ইজ রিসেসিভ টু ব্রাউন আই কালার।
ঠিক আছে। তাহলে ব্লু কালার ধরে রাখো, এটা হচ্ছে ব্লু কালার যেহেতু রিসেসিভ তাহলে এটাকে স্মল বি দিয়ে করলাম। আর ব্রাউন আই কালার তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল বি। ঠিক আছে, এবার দেখো বলছে এ ব্লু আইড ওমেন গেট ম্যারিড টু এ ব্রাউন আইড মেল অ্যান্ড হ্যাড এ ব্লু আইড মাদার, দ্য চিলড্রেন আর লাইকলি টু বি। তো এই কোয়েশ্চেন্সের আনসার আমি আর করছি না। তো এক্ষেত্রে কারেক্ট যেটা অপশান হবে সেটা হচ্ছে যে 1 ব্লু আইড এবং তার সঙ্গে সঙ্গে 1 ব্রাউন আইড। ঠিক আছে, যেহেতু এক্ষেত্রে রেড আর গ্রিনের কথা বলেনি, তার মানে এটা কিন্তু অটোজোমাল একটা কোয়েশ্চেন্স, মানে এটা কিন্তু সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স নয়, এটা অটোজোমাল ইনহেরিটেন্স। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে 1 ব্লু আইড এবং 1 ব্রাউন আইড। তোমরা এটা একটুখানি ক্যালকুলেশন করে দেখে নেবে, এক্ষেত্রে ক্যালকুলেশন করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 15-এ আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর দ্য সিমটমস অফ দ্য ব্ল্যাক ফাঙ্গাস। তো ব্ল্যাক ফাঙ্গাসের প্রধানত কোনটা সিমটমস? তোমরা জানো যে কোভিড-19 পরেই ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজ এসেছিল। তো যেটা বলছে যে ব্ল্যাক ফাঙ্গাস প্রধানত, তো ব্ল্যাক ফাঙ্গাস এর সিমটমস প্রধানত কোনটা? 1 বলছে ফেসিয়াল সোয়েলিং, মানে মুখ ফুলে যাবে, তার সঙ্গে সঙ্গে নেজাল কনজেশন, নাক বন্ধ হয়ে যাবে, এবং 3 নম্বর বলছে হেডঅ্যাক, মানে মাথার যন্ত্রণা হবে। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান বলছে অনলি 1, কেবলমাত্র ফেসিয়াল সোয়েলিং হবে। বি বলছে বোথ 2 and 3 এবং সি হচ্ছে অনলি 2, আর এক্ষেত্রে ডি বলছে 1 2 3। তো কারেক্ট অপশান হবে 1 2 3। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 16-এ চলে আসি, ইন হুইচ এজ গ্রুপ দ্য কোভিড-19 স্প্রেড। তার মানে কোন গ্রুপে প্রধানত কোভিড-19 প্রধানত স্প্রেড করে? করোনা ভাইরাস ইনফেক্টেড ডিজিজ 2019, যেটা SARS-CoV-2 ভাইরাস যেটা ঘটিয়েছিল। ঠিক আছে, তোমরা জানো। সুতরাং এক্ষেত্রে বলছে যে অল এজ গ্রুপ, সমস্ত গ্রুপকে এরা অ্যাটাক করবে। অপশান বি বলছে ইনফেকশন ইজ মাইল্ড ইন চিলড্রেন, প্রধানত শিশুদের ক্ষেত্রে ইনফেকশন তুলনামূলকভাবে দেখা গেছে যে কম। ওল্ডার পার্সন অ্যান্ড দ্য পার্সন উইথ প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন আর অ্যাট হাই রিস্ক, এবং অপশান ডি হচ্ছে অল দ্য অ্যাবোভ আর কারেক্ট। অবভিয়াসলি সমস্ত অপশানই কিন্তু এক্ষেত্রে কারেক্ট হবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে তোমার হয়তো কনফিউশন হচ্ছে এইটা, ইনফেকশন ইজ মাইল্ড ইন চিলড্রেন, কিন্তু তুমি দেখো যে দুটো অপশান, এই দুটো অপশান কিন্তু একদম ডেফিনেট তুমি জানো, তাহলে এটা আর দেখার দরকার নেই, তোমাকে কিন্তু এক্ষেত্রে স্মার্ট গেসের সাহায্যে আনসার করে দিতে হবে। সো অল দ্য অ্যাবোভ আর কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 17-এ চলে আসে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ক্লাস রেপটিলিয়া। তাহলে এক্ষেত্রে বেশ কিছু ক্যারেক্টার্স দেওয়া আছে, তার মধ্যে কোনটা রেপটাইলসের ক্যারেক্টার নয়? এক্ষেত্রে যে অপশান দিয়েছে স্কিন পিয়ার্স এপিডার্মাল স্কেল অর স্কিউটস, তার মানে এদের যে স্কিন থাকে তো স্কিনেতে এপিডার্মাল স্কেল বা আঁশ থাকে। অপশান বি বলছে রেসপিরেশন থ্রু লাংসের সাহায্যে রেসপিরেশন করে। অপশান সি স্কাল ইজ ডাইকন্ডাইলিক, মানে স্কাল যেটা এটা অ্যাটলাসের সঙ্গে প্রধানত দুটো স্ট্রাকচার দিয়ে যুক্ত থাকে, সেই জন্য বলছে যে ডাইকন্ডাইলিক। এবং অপশান ডি কিডনি ইজ মেটানেফ্রিক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে অপশান সি, দ্যাট ইজ স্কাল ইজ ডাইকন্ডাইলিক। অ্যাকচুয়ালি রেপটাইলসের যে স্কাল তো সেটা কিন্তু মোনোকন্ডাইলিক স্কাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18-এ চলে আসে, দ্য আলফা হেলিক্স অফ এ পলিপেপটাইড চেন ইজ কোয়েলড স্পাইরাল ইন দ্য রাইট হ্যান্ডেড ম্যানার অ্যান্ড ইট ইজ স্টেবিলাইজড বাই। দেখো প্রোটিনের এক্ষেত্রে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার বলেছে, প্রোটিনের প্রাইমারি লেভেল যেটা তো সেটাই পলিপেপটাইড চেন, এবং এই পলিপেপটাইড চেন যখন ফোল্ডিং হয় তো তখনই তাকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার দুই ধরনের হয়, একটা আলফা হেলিক্স এবং আর একটা বিটা প্লেটেড সেট। এবং এই সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে টার্সিয়ারি স্ট্রাকচার, কোনো একটা প্রোটিন আছে, সেই প্রোটিনের মধ্যে হয়তো আলফা হেলিক্স আছে, তার সঙ্গে সঙ্গে বিটা প্লেটেড সিট আছে, তো একেই আমরা বলবো টার্সিয়ারি স্ট্রাকচার। তো এই জায়গাতে বলছে দ্য আলফা হেলিক্স অফ এ পলিপেপটাইড চেন, আলফা হেলিক্স কেমন ফর্মে থাকে, এরকম ফর্মে থাকে। সো আলফা হেলিক্স অফ এ পলিপেপটাইড চেন ইজ কয়েলড স্পাইরালি ইন দ্য রাইট হ্যান্ডেড ম্যানার এন্ড ইজ স্টেবিলাইজড বাই। তাহলে এক্ষেত্রে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলো কি দিয়ে স্টেবিলাইজড থাকে, তো সেটাই কোয়েশ্চেন সেক্ষেত্রে চেয়েছে। অপশান এ বলছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, অপশান বি হচ্ছে এসএস বন্ড ব্রিজ মানে ডাইসালফাইড ব্রিজ, অপশান সি হচ্ছে হাইড্রোজেন বন্ড এবং অপশান ডি হাইড্রোফোবিক ইন্টারাকশন। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান সি, দ্যাট ইজ হাইড্রোজেন বন্ড। এটা ভিডিও করছি রে বাপ, ওইখানটা বসো, এখন কোলে আসতে হবে না। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 19-এ চলে আসি, অ্যান ইকোসিস্টেম ইজ কম্পোজড অফ অনলি 3 ট্রফিক লেভেল। ধরে রাখো একটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেম 3টে ট্রফিক লেভেল দিয়ে তৈরি। হাউ মাচ এনার্জি উইল বি কনজার্ভড এট দ্য 3rd ট্রফিক লেভেল, রাইট? তার মানে কি, এই ক্ষেত্রে আমরা জানি যখন এরকম টাইপের কোয়েশ্চেন্স দেবে প্রথমেই কিন্তু এইভাবে করে নেবে। তাহলে অ্যান ইকোসিস্টেম ইজ কম্পোজড অফ অনলি 3 ট্রফিক লেভেল, তাহলে T1 আছে, ট্রফিক লেভেল T2 আছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রফিক লেভেল T3 আছে। এবার বলছে যে হাউ মাচ এনার্জি উইল বি কনজার্ভড অ্যাট দ্য
থার্ড ট্রফিক লেভেল। তো থার্ড ট্রফিক লেভেলে কত পরিমাণ এনার্জি থাকবে? এক্ষেত্রে কোয়েশ্চেন্স বলছে 30% অফ দ্য সেকেন্ড ট্রফিক লেভেল, 10% অফ দ্য ফার্স্ট ট্রফিক লেভেল, ফার্স্ট ট্রফিক লেভেলের 10% থাকবে, 0.1% অফ দ্য সেকেন্ড ট্রফিক লেভেল আর 10% অফ সেকেন্ড ট্রফিক লেভেল। অবভিয়াসলি 10% অফ সেকেন্ড ট্রফিক লেভেল, কারণ আমরা জানি লিন্ডেম্যানসের 10% ল অনুযায়ী আমরা জানি, ধরা যাক T1 এক্ষেত্রে 100% এনার্জি তৈরি করছে, তার মধ্যে 90% সে ইউটিলাইজ করবে এবং 10% T2তে যাবে, ঠিক আছে? তাহলে সেটা T2-র কাছে 100% হয়ে গেল। তাহলে সেই 100%-এর মানে T1 এর যে 10% যেটা এসেছে এটাই কিন্তু T2-র ক্ষেত্রে 100%, তার 90% সে ইউজ করবে এবং 10% এই জায়গাতে যাবে। সেই জন্য বলছে 10% অফ দ্য সেকেন্ড ট্রফিক লেভেল। তাহলে সেকেন্ড ট্রফিক লেভেলের 10%ই কিন্তু আমরা থার্ড ট্রফিক লেভেলে পাই। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 20-তে আমরা চলে আসি। দেখো, বুঝতে পারছো যে সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কিছু স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কোনটা ইনকারেক্ট সেটা আমাদেরকে বলতে হবে। তো এক্ষেত্রে বলছে ফাইলোক্লেডস আর ফটোসিনথেটিক ইন ফাংশন। ফাইলোক্লেড প্রথমত ফটোসিনথেসিস করে, অবভিয়াসলি ফাইলোক্লেড ফটোসিনথেসিস করে। পিকচার অফ দ্য নেপেনথেস ইজ এ মডিফিকেশন অফ দ্য স্টেম, মানে কলসপত্রী উদ্ভিদের যে কলসি থাকে তো সেটা প্রধানত স্টেমের মডিফিকেশন। এবং অপশান সি বলছে বাল্ব অফ দ্য ওনিয়ন হ্যাভ গ্রেটলি রিডিউস স্টেম। পেঁয়াজের যে বাল্ব থাকে মানে কন্দ থাকে তো সেটা কিন্তু রিডিউস স্টেম। এবং অপশান ডি বলছে ক্ল্যাডোড ইজ ফাউন্ড ইন অ্যাসপারাগাস। এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে, মানে ইনকারেক্ট যেটা হবে সেটা হচ্ছে এইটা, কারণ পিচার প্ল্যান্টের যে ন্যাপেনথেস আছে, পিচার অফ দ্য ন্যাপেনথেস, এটা কিন্তু মডিফিকেশন অফ লিফ, এটা কিন্তু স্টেমের মডিফিকেশন নয়। সুতরাং এটা যার মডিফিকেশন তো সেটাই হচ্ছে লিফ, মানে পাতার মডিফিকেশন। সো এই কোয়েশ্চেন্স অনুযায়ী কারেক্ট অপশন হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 21-এ আমরা চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স অ্যাক্ট অ্যাজ ইলেকট্রন অ্যাকসেপ্টার ইন PS1 to produce NADPH during light reaction? তার মানে হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স অ্যাক্টস অ্যাজ ইলেকট্রন অ্যাকসেপ্টার ইন PS1। দেখো কিভাবে ইলেকট্রন প্রধানত ট্রান্সমিটেড হয়, প্রথমে PS2-তে যাবে, তারপরে বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্য দিয়ে প্রধানত PS1-এ ইলেকট্রন আসে, এবং PS2 থেকে নির্গত ইলেকট্রন আর কখনোই PS2-তে ফিরে আসে না, সেই জন্য এটাকে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে। বলছে হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স অ্যাক্টস অ্যাজ ইলেকট্রন অ্যাকসেপ্টার ইন দ্য PS1 টু প্রডিউস NADPH ডিউরিং লাইট রিয়াকশন। তার মানে যখন NADPH, এবার PS1 থেকে যে NADPH তৈরি হবে, যেটা পরবর্তীকালে লাইট রিয়াকশানে যেটা ইউটিলাইজ হবে, তো সেই NADPH তৈরি হওয়ার সময় PS1 যে ইলেকট্রন রিলিজ করছে বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্য দিয়ে, তো সেক্ষেত্রে সেই ইলেকট্রনকে কে অ্যাকসেপ্ট করছে? অপশান এ যেটা দিয়েছে, সো দিস ইজ সাইটোক্রোম, এবং অপশান ডি হচ্ছে ফেরোডক্সিন, অপশান সি প্লাস্টোসাইনিন এবং অপশান ডি ফিওফাইটিন। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটা হচ্ছে ফেরোডক্সিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22-তে চলে আসি। দ্য ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর শিফটিং অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য রাইট সাইড। মানে এক্ষেত্রে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ এরকম প্রধানত হয়, কিন্তু অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কখন রাইট সাইডে বেঁকে যায় এবং কখন লেফট সাইডে বেঁকে যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি বোর এফেক্টের সাহায্যে প্রধানত ব্যাখ্যা করা হয়। বলছে দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর শিফটিং অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য রাইট সাইড, অর্থাৎ অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বা রাইট সাইডে ক্ষেত্রে বেঁকে যাচ্ছে। দেখো রাইট সাইড মানে কি, এটা যদি নর্মাল অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ হয় তাহলে এই দিকে বেঁকে যাচ্ছে রাইট সাইডে। তাহলে এটাকে কি বলতে চাই যে কেন এই ঘটনাটা ঘটে? ইনক্রিজড অফ দ্য বডি টেম্পারেচার, যদি বডি টেম্পারেচার যদি বেড়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে বলছে হাই পিএইচ, ইনক্রিজ ইন পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার, তিনটে অপশান এক্ষেত্রে দিয়েছে। তাহলে বলছে দ্য কারেক্ট অপশান উইল বি 1 and 2, মানে 1 এবং 2, মানে ইনক্রিজড ইন বডি টেম্পারেচার এবং হাই পিএইচ হলে তাহলে এক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। অপশান বি দেখো 2 আর 3, মানে এই দুটো যদি হয়, এবং অপশান সি বলছে 1 and 3, ইনক্রিজড অফ দ্য বডি টেম্পারেচার অ্যান্ড ইনক্রিজ ইন পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে এই অপশান সি। ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেন্সে চলে আসি। দেখো, ইন এ পপুলেশন 1000 ইন্ডিভিজুয়ালস, 360 বিলঙ্গিং টু দ্য জেনোটাইপে, 480 ক্যাপিটাল এ স্মল এ হেটারোজাইগাস এবং দ্য রিমেইনিং 162 স্মল এ। বেসড অন দিস অ্যাবভ ডাটা দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যালিল ক্যাপিটাল এ, তাহলে ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল মানে কি? ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল ক্যাপিটাল এ এটাকে বলেছে, তাহলে 2D, দুটো ডমিনেন্ট প্লাস H/2n, ঠিক আছে? তাহলে 2D মানে কি? এক্ষেত্রে দেখো ডি মানে কত দিয়েছে, এক্ষেত্রে 360 বিলংস টু দ্য এ, এইটা, তাহলে এক্ষেত্রে 2D মানে কি?
2 ইন্টু 360, তার সঙ্গে সঙ্গে এইচ মানে কি শুধুমাত্র 480 প্লাস 2 ইন্টু 1000, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কারেক্ট যেটা অপশান হবে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে, সেটা হচ্ছে 0.6। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 14-এ চলে আসি। এই জায়গাতে দেখো বলছে AGG, TAT, CGC and the AT is a sequence from the coding strand of the gene. What will be the corresponding sequence of the transcribed mRNA? তাহলে কোনটা নন কোডিং স্ট্র্যান্ড, কোনটা সেন্স স্ট্র্যান্ড, কোনগুলো অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, এগুলো সম্পর্কে কিন্তু একটু আইডিয়া রাখবে। এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে যে অপশান এ, দ্যাট ইজ AGG, তার সঙ্গে সঙ্গে UAU, CGC এবং AU। কারণ কি? কারণ এই যে কোডিং স্ট্র্যান্ড অফ দ্য জিন, কোডিং স্ট্র্যান্ড মানেই হচ্ছে এমআরএনএ যে ট্রান্সক্রিপ্ট যেটা তৈরি হচ্ছে তার সঙ্গে ডিএনএর কোডিং স্ট্র্যান্ডের কিন্তু মিল থাকবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কারেক্ট অপশান হবে যেটা, তো সেটাই হচ্ছে এটা, থাইমিনের পরিবর্তে কেবলমাত্র ইউরাসিল থাকবে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 25-এ আমরা চলে আসি, সিলেক্ট দ্য মিসম্যাচ। এর মধ্যে কোনটা মিসম্যাচ? দেখো অপশান যেটা দিয়েছে অক্সিন ইনডিউস ফ্লাওয়ারিং ইন লিচি অ্যান্ড দ্য পাইনঅ্যাপেল। অক্সিন প্রধানত পাইনঅ্যাপেল এবং লিচিতে ফুল ফোটাতে সাহায্য করে। অপশান বি বলছে সাইটোকাইনিন হেল্পফুল ইন ডেভেলপিং রেজিস্ট্যান্স টু দ্য প্যাথোজেন অ্যান্ড এক্সট্রিমস অফ দ্য টেম্পারেচার। সাইটোকাইনিন প্রধানত প্যাথোজেন থেকে হাত থেকে প্রধানত প্ল্যান্টসকে রক্ষা করে এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রিম টেম্পারেচারের হাত থেকে রক্ষা করে। অপশান সি জিব্বারেলিন ইনক্রিজ দ্য ইল্ড অফ দ্য মল্ট ফ্রম দ্য বার্লি গ্রেন। বার্লি গ্রেন থেকে প্রধানত মল্ট তৈরি করতে, গুড় তৈরি করতে হেল্প করবে। অপশান ডি ইথিলিন ইনহিবিটস দ্য অ্যাপিক্যাল ডমিনেন্স অ্যান্ড প্রমোট দ্য ডরমেন্সি অফ দ্য ল্যাটারাল বার্ডস। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে মিসম্যাচ যেটা হবে সেটা হচ্ছে যে অপশান ডি, রাইট। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26-এ চলে আসে, দ্য ফোবিয়া অফ দ্য আই, মানে চোখের যে ফোবিয়া, তো সেই ফোবিয়া অফ দ্য আইকে আমরা কি বলবো? অপশান এ বলছে হ্যাজ দ্য লোয়েস্ট লাইট থ্রেশহোল্ড। অপশান বি বলছে ইজ দ্য রিজিয়ন অফ দ্য হাইয়েস্ট ভিজুয়াল অ্যাকিউটি, যেখানে ক্লিয়ার ভিশন দেখা যায়। অপশান সি কন্টেন্স অনলি রেড অ্যান্ড দ্য গ্রিন কোন, কেবলমাত্র রেড এবং গ্রিন কোন নিয়ে তৈরি হয় এবং কন্টেন্স অনলি রড। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে তো সেটাই হচ্ছে অপশান সি, বি ইজ দ্য রিজিয়ন অফ দ্য হাইয়েস্ট ভিজুয়াল অ্যাক্টিভিটি। কোয়েশ্চেন্স তার মানে ভিজুয়াল অ্যাক্টিভিটি এক্ষেত্রে হাইয়েস্ট হয়, রাইট। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 27 চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং লিপিড সলিবল হরমোন ক্যান ইন্টারাক্ট উইথ দ্য সেল সারফেস রিসেপ্টর। প্রথমত আমরা জানি যে লিপিড সলিবল যে সমস্ত হরমোনগুলো থাকে তারা মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে, কিন্তু এক্ষেত্রে যে কোয়েশ্চেন্স দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং লিপিড সলিবল হরমোন প্লাজমা মেমব্রেনসে ভেদ করে যাচ্ছে ক্যান ইন্টারাক্ট উইথ সেল সারফেস রিসেপ্টর, সেল সারফেস রিসেপ্টরের সঙ্গে কিন্তু তবুও সে কাজ করে। এক্ষেত্রে অপশান এ বলছে প্রোজেস্টেরন, অপশান বি ইস্ট্রাডাইল, অপশান সি হচ্ছে থাইরক্সিন এবং অপশান ডি প্রোস্টাগ্ল্যান্ডিন। তো কারেক্ট যে অপশান হবে দ্যাট ইজ অপশান ডি প্রোস্টাগ্ল্যান্ডিন, কারণ থাইরক্সিন কিন্তু মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। এরপরেই দেখো কলাম 1 এবং কলাম 2। এক্ষেত্রে কলাম 1-এ বলছে ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং কাইডু ক্যাট সিনড্রোম। আর কলাম 2 যেটা বলছে 45X0, 5P - 47XXY এবং ট্রাইজোমি 21, ঠিক আছে। আচ্ছা কারেক্ট কোনটা অপশান হবে আমরা একটু দেখে নিই। 28 যেটা আছে, দেখো ক্লাইনফেল্টার সিনড্রোম, আমরা জানি যে ডাউন সিনড্রোম মানে কি? ডাউন সিনড্রোম মানে হচ্ছে ট্রাইজোমি অফ 21, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে কিউ কোথায় আছে? 4 দেখে নাও। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে Q4, ঠিক আছে। তার মানে সি আর ডি এই দুটো অপশান হতে পারে। এরপরে দেখো ক্লাইনফেল্টার সিনড্রোম, তো ক্লাইনফেল্টার সিনড্রোমে অবভিয়াসলি ক্লাইনফেল্টার সিনড্রোমে যে ঘটনা ঘটে তো সেটি হচ্ছে প্রধানত আমরা জানি যে ক্লাইনফেল্টার সিনড্রোমে একটা Y ক্রোমোসোম থাকে এবং তার সঙ্গে সঙ্গে দুটো X ক্রোমোসোম। তার মানে ক্রোমোসোম যেখানে 46 থাকার কথা এক্ষেত্রে 47 আছে এবং 47XXY, রাইট। তাহলে পি যেটা দিয়েছে তো সেটা হচ্ছে 3। দেখো পি হচ্ছে 3, আবার এখানে পি হচ্ছে 3, আবার Q4 আগে যেটা দেখালাম Q হচ্ছে 4। তাহলে পরের অংশে আমরা যাব। টার্নার সিনড্রোম মানে কি? টার্নার সিনড্রোম মানে হচ্ছে টার্নার সিনড্রোম মানে হচ্ছে একটা Y ক্রোমোসোম প্রধানত থাকে না। দেখো হিউম্যান সেক্স ডিটারমিনেশন এটাই ক্যারেক্টারিস্টিক ফিচার্স, প্রেজেন্স অফ Y ক্রোমোসোম ডিটারমাইন মেলনেস। যদি Y ক্রোমোসোম থাকে, ধরা যাক এরকম জেনোটাইপ আছে, 5খানা X আছে এবং একটা Y ক্রোমোসোম আছে, তাহলেও কিন্তু সেই জাইগোট কিন্তু পুরুষই হবে, মেলই হবে। আর এক্ষেত্রে টার্নার সিনড্রোম মানে হচ্ছে টার্নার ফিমেল, আমি যেভাবে মনে রেখেছি টাফ, তাহলে টার্নার ফিমেল, এক্ষেত্রে একটা X ক্রোমোসোম থাকে না। তাহলে টার্নার সিনড্রোম মানে কি? এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আর, তাহলে আর হচ্ছে 1, সুতরাং এই জায়গাতে দেখে নাও R1, আবার এখানে কি আছে R2,
তার মানে এটা কিন্তু কারেক্ট হবে না। সো দ্য কারেক্ট অপশন উইল বি দিস ওয়ান, দ্যাট ইজ অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29-এ চলে আসি। দ্য রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল হ্যাজ এ পজিটিভ চার্জ অন দ্য আউটসাইড অফ দ্য মেমব্রেন। তার মানে কি, ধরে যাক এক্ষেত্রে নিউরন আছে, আমরা জানি যে এটা হচ্ছে নিউরনের অ্যাক্সন, এবং নিউরনের যে অ্যাক্সন আছে এবং এই অ্যাক্সনের ভিতরের দিকটা প্রধানত নেগেটিভ থাকে এবং বাইরের দিকটা জেনারেলি আমরা জানি যে পজিটিভ থাকে। বিষয়টা কি রকম হয়, ধরে যাক অ্যাক্সন আছে, অ্যাক্সনের ভিতরের দিকটা প্রধানত নেগেটিভ হয়, এরকম নেগেটিভ হয়, আর বাইরের দিকটা প্রধানত পজিটিভ হয়। এর কারণটা কি, কারণ প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রধানত বিভিন্ন রকমের আয়ন চ্যানেল কাজ করে এবং 3 অণু সোডিয়াম প্রধানত বাইরে বের হয় এবং 2 অণু পটাশিয়াম প্রধানত ভিতরে ঢোকে। তার মানে প্লাজমা মেমব্রেনের মধ্যে সবসময় কিন্তু একটা ক্যাটায়নের ঘাটতি হয়। সেই জন্য বলছে দ্য রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল হ্যাজ এ পজিটিভ চার্জ আউটসাইড অফ দ্য মেমব্রেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটার টু দিস পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটার কোনটা, মানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে। অপশন এ বলছে আউটওয়ার্ড মুভমেন্ট অফ পটাশিয়াম, পটাশিয়াম যখন বাইরে বের হয়, এবং অপশন বি বলছে ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ক্লোরাইড, ক্লোরাইড ভিতরের দিকে ঢুকে যায়। অপশন সি হচ্ছে অ্যাকশন অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। এবং অপশন ডি হাই পারমিয়াবিলিটি অফ দ্য Na+ অ্যাক্রস মেমব্রেন, রাইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30-তে চলে আসি। বলছে ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ব্রুনার্স গ্ল্যান্ড ইজ কারেক্ট। ব্রুনার্স গ্ল্যান্ডের মধ্যে সমস্ত স্টেটমেন্ট কারেক্ট, তাহলে কোনটা ভুল। বলছে দে আর ক্যারেক্টারিস্টিক কম্পোনেন্ট অফ দ্য ডিওডিনাল ওয়াল, অবভিয়াসলি এটা তো কারেক্ট হবে, ডিওডিনামে থাকে। অপশন বি দে প্রডিউসেস সেরাস সিক্রেশন রিচ ইন ডাইজেস্টিভ এনজাইম। অপশন সি দে লাই ইন সাবমিউকোসাল লেয়ার, এবং অপশন ডি হচ্ছে দে এমটি দেয়ার সিক্রেশন ইন দ্য ক্রিপস অফ লিভার কোন। সবগুলো ঠিকই আছে, কেবলমাত্র এইটা প্রধানত ভুল আছে। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে এইটা, দে প্রডিউসেস সেরাস সিক্রেশন রিচ ইন দ্য ডাইজেস্টিভ এনজাইম। ওকে, তাহলে দেখো এই ভিডিওতে আমি প্রধানত 30 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। জুলজি, ফিজিওলজি এবং বোটানি এই 3টে সাবজেক্টের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেলে যে প্রধানত এমসিকিউ কেমন ধরনের হতে পারে, যদি 3টে সাবজেক্টেই এরই যদি একটা কোয়েশ্চেন্স তোমাদেরকে দেওয়া হয় কেমন প্যাটার্নে সেটা হতে পারে। তো এইভাবে আমি প্রধানত আমার চ্যানেলে খুব বেশি এমসিকিউ নিয়ে আমি আলোচনা করিনি, কিন্তু এবার আমি শুরু করতে চলেছি এমসিকিউ সিরিজ। থিওরি যেমন আলোচনা করব, জুলজি, ফিজিওলজি এবং বোটানি, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ আলোচনা করবে। এই ক্লাসগুলো তোমরা যদি দেখো তোমাদের কিন্তু অনেকটাই উপকার হবে, এবং তার সঙ্গে সঙ্গে এগুলো একটু তোমরা, এবং আমি বারবার বলছি যে থিওরি শুধুমাত্র পড়লে হবে না, থিওরির সঙ্গে সঙ্গে কিন্তু এমসিকিউও ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে ইউথ কম্পিটিশন সাকসেস থেকে এমসিকিউ প্র্যাকটিস করছো, সাঁতরা পাবলিকেশনের যে SLST বায়োলজি বই আছে সেটা, এবং নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ভালো করে কভার করো, এবং তার সঙ্গে সঙ্গে আমি যে নোটসগুলো দিয়েছি তার থিওরিগুলো ভালো করে পড়ো। তোমরা নিশ্চয়ই যে কোনো রকমের বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে কোনো রকমের এক্সামিনেশানে তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিন আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।